1996 সালের নভেম্বর মাসে পারস্য উপসাগরের এক ক্ষুদ্র উপদ্বীপ কাতার থেকে যখন প্রথম সংকেত মহাকাশে পাঠানো হলো, তখন কেউ কল্পনাও করতে পারেনি আল জাজিরার মতো একটি টিভি চ্যানেল বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দিবে। আরব বিশ্বের তৎকালীন সংবাদ মাধ্যমগুলি ছিল মূলত রাজপরিবার বা একনায়কদের গুণগান গাওয়ার মাধ্যম, কিন্তু কাতার থেকে ভেসে আসা আল জাজিরা নামক এই কণ্ঠস্বরটি ছিল সম্পূর্ণ ভিন্ন। এর পিছনে ছিলেন কাতারের তৎকালীন নতুন আমির শেখ হামাদ বিন খলিফা আল তানি, যিনি তেলের চেয়ে তথ্যের শক্তিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। মূলত 1994 সালে বিবিসির আরবিক সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার ফলে যে অভিজ্ঞ সাংবাদিকরা বেকার হয়ে পড়েছিল, তাদের এক ছাতার নিচে নিয়ে আসাই ছিল আল জাজিরার প্রথম সাফল্য। এটি কেবল একটি চ্যানেল ছিল না, বরং এটি ছিল মধ্যপ্রাচ্যের মানুষের জন্য এক দীর্ঘশ্বাস থেকে মুক্তির আওয়াজ। তাদের প্রথম দিককার টকশো দ্য অপোজিট ডিরেকশন পুরো আরব বিশ্বে ভূমিকম্প ঘটিয়ে দিয়েছিল, কারণ মানুষ প্রথমবারের মতো দেখলো যে লাইভ টিভিতে বসে কোনো সাধারণ মানুষ ও আরব রাজাদের বা সরকারের সমালোচনা করতেছে। এই নির্ভীক সাংবাদিকতা দ্রুতই জর্ডান, কুয়েত এবং সৌদি আরবের মতো দেশগুলিকে বিরাগভাজন করে তোলে, কিন্তু সাধারণ মানুষের কাছে আল জাজিরা হয়ে ওঠে সত্যের একমাত্র প্রতীক। আল জাজিরাকে বিশ্বমঞ্চে প্রকৃত অর্থে পরিচিত করে তোলে 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলা এবং পরবর্তী আফগান যুদ্ধ। যখন পশ্চিমা বিশ্বের বাঘা বাঘা নিউজ চ্যানেলগুলো তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে প্রবেশ করতে ব্যর্থ হয়েছিল, তখন আল জাজিরা ছিল একমাত্র মাধ্যম যারা কাবুলের ভিতরে থেকে সরাসরি রিপোর্ট করেছিল। ওসামা বিন লাদেনের ভিডিও বার্তাগুলো বিশ্বব্যাপী প্রচার করার কারণে পশ্চিমা বিশ্ব এই চ্যানেলকে সন্ত্রাসীদের মুখপাত্র হিসাবে আখ্যা দেয়, কিন্তু সত্য এতটাই ছিল যে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও আফগানিস্তানের পরিস্থিতি বুঝতে আল জাজিরার নিউজ দেখতেন। 2003 সালের ইরাক যুদ্ধে আল জাজিরা তাদের সাহসিকতার চরম মূল্য দেয়। বাগদাদে তাদের অফিসে সরাসরি মার্কিন ক্ষেপণাস্ত্রে হামলা সাংবাদিক তারেক আইয়ুব প্রাণ হারান। এই মৃত্যু আল জাজিরাকে থামিয়ে দেয়নি, বরং এটি প্রমাণ করেছিল যে চ্যানেলটি শক্তির দাপটকে তোয়াক্কা করে না। তারা যুদ্ধের সেই সব বিভৎস ছবি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিল যা সিএনএন বা বিবিসি সুকৌশলে এড়িয়ে গিয়েছিল। এর ফলে আল জাজিরা কেবল আরব বিশ্বে নয়, বরং পুরো গ্লোবাল সাউথ বা তৃতীয় বিশ্বের দেশগুলোর একমাত্র ভরসার স্থল হয়ে দাঁড়ায়। 2006 সালে তারা আল জাজিরার ইংলিশ ভার্সন চালু করার মাধ্যমে সরাসরি পশ্চিমা মিডিয়ার সাম্রাজ্যে হানা দেয়। তারা প্রমাণ করে দেয় যে সংবাদ কেবল নিউ ইয়র্ক বা লন্ডন কেন্দ্রিক হতে পারে না। কিন্তু আল জাজিরার ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং শক্তিশালী সময় ছিল 2011 সালের আরব বসন্ত। তিউনিসিয়া থেকে শুরু করে মিশরের তাহরির স্কোয়ার পর্যন্ত প্রতিটি বিপ্লবে আল জাজিরার ভূমিকা ছিল অপরিসীম। হুসেনি মুবারকের মতো প্রতাপশালী শাসকের পতন নিশ্চিত করতে আল জাজিরা 24 ঘন্টার লাইভ কভারেজ এবং তৃণমূল মানুষের ভিডিও প্রচার করা বিপ্লবীদের সাহস জুগিয়েছিল। যদিও এই সময়ে তাদের বিরুদ্ধে কাতার সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ উঠে, তবুও মধ্যপ্রাচ্যের গণজাগরণে তাদের ভূমিকা কেউ অস্বীকার করতে পারেনি। এই সাফল্যের ধারাবাহিকতা 2017 সালে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট যখন কাতারের উপর অবরোধ আরোপ করে, তখন তাদের অন্যতম প্রধান শর্তই ছিল আল জাজিরা নিউজ চ্যানেল বন্ধ করতে হবে। একটি সংবাদ মাধ্যম একটি অঞ্চলের জন্য কতটা হুমকি হতে পারে তা এই শর্ত থেকেই স্পষ্ট হয়ে যায়। কাতার নথি স্বীকার করেনি, বরং আল জাজিরা তার অস্তিত্ব বজায় রেখে প্রমাণ করেছে যে মুক্ত সাংবাদিকতা কোনো অবরোধ বা নিষেধাজ্ঞার কাছে হার মানে না। বর্তমান আল জাজিরা কেবল একটি টিভি চ্যানেল নয়, এটি একটি গ্লোবাল মিডিয়া নেটওয়ার্ক। তবে এই দীর্ঘ পথ চলায় তাদের দিতে হয়েছে চরম আত্মত্যাগ। 2022 সালে ফিলিস্তিনি বংশোদ্ভূত সাংবাদিক শিরিন আবু আক্লেহের হত্যাকাণ্ড এবং 2023-24 সালের গাজা যুদ্ধে একের পর এক সাংবাদিকদের মৃত্যু আল জাজিরাকে আবারও শোকাহত করে তুলেছে। গাজা বেডুর প্রধান ওয়ায়েল আল দাহতু যখন নিজের স্ত্রী সন্তানদের হারিয়েও ব্যান্ডেজ হাতে মাইক্রোফোন ধরে দাঁড়িয়ে থাকেন, তখন সেটি আর কেবল সাংবাদিকতা থাকে না, বরং তা হয়ে ওঠে ন্যায়ের এক অবিনশ্বর প্রতীক। আল জাজিরার উত্থান আসলেই সাহসের এক মহাকাব্যিক ইতিহাস।